হ্যালো ফ্রেন্ডস, প্রাথমিক টেট 2023-এর অ্যান্সার কি আমরা মিলিয়ে নেব। আমরা আজ এনভায়রনমেন্টের যে প্রশ্নপত্রগুলো ছিল, 30টি এনভায়রনমেন্টের প্রশ্ন, সেই 30টি এনভায়রনমেন্টের প্রশ্ন আমরা অ্যান্সার কিগুলো মিলিয়ে নেব। পরিবেশের এই কোশ্চেন পেপারটি E5 2023-এর প্রশ্ন পেপার, অর্থাৎ সিরিজের কোশ্চেন পেপার এটি। তো আমরা সরাসরি চলুন, কথা না বাড়িয়ে একদম প্রশ্নের দিকে আমরা চলে যাই। অ্যান্সার কি আমরা মিলিয়ে নেব সরাসরি। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? প্রাণীদের পরিযান অর্থাৎ মাইগ্রেশন থেকে প্রশ্নটি এসছে। প্রাণীদের পরিযান পরিবেশের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত নয়। কথাটি ভুল, কেননা পরিবেশের প্রাণীরা যখন মাইগ্রেশন করে তখন অবশ্যই তাপমাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত। কেননা বিভিন্ন প্রাণীরা তারা তারা যখন শীতপ্রধান অঞ্চল, তারা মেনলি যেখানে থাকে সেখানে তারা পরিযান করে, গরমের জায়গা ছেড়ে তারা কিন্তু শীতপ্রধান এরিয়াতে যায়। তো আমরা যখন আমাদের এই সমস্ত এরিয়াতে যেখানে যখন শীতকাল আসে তখন বিভিন্ন রং বেরঙের পাখি লক্ষ্য করা যায়, অর্থাৎ তারা তারা শীতের জন্যই কিন্তু আসে, গরমের দিনগুলোতে তারা দেখা যায় না। তো এই অপশানটা যেহেতু নয় আছে, সেহেতু এই অপশানটা কিন্তু ভুল। তারপরে বি অপশান বলছে যে প্রাণীদের প্রজননগত প্রয়োজন মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। তো প্রজনন অর্থাৎ জন্মগত, অবশ্যই প্রজননের জন্য তারা মাইগ্রেশন করে থাকে। তাহলে বি অপশানটা কিন্তু সঠিক অপশান। প্রাণীদের পরিযান অক্সিজেনের প্রাচুর্যের সঙ্গে যুক্ত, এটা কিন্তু ভুল একটি অপশান। প্রাণীদের পরিযান অর্থাৎ মাইগ্রেশন কোন প্রাণী কত দ্রুত দৌড়ায় তার প্রমাণের সঙ্গে সম্পর্কযুক্ত, এটি একটি ভুল অপশান। তাহলে বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাব। নিরক্ষীয় নিরক্ষীয় বিষুবীয় প্রশান্ত মহাসাগরে সংঘটিত এনসো অর্থাৎ এলনিনোর কথা বলা হচ্ছে। এলনিনো সার্দার্ন অসিলেশনের কথা বলা হচ্ছে। ঘটনার পৃষ্ঠীয় জলের তাপমাত্রা নিম্নলিখিত কোন পর্যায়ে এলনিনো পর্যায়কে বলা হয়? তো এলনিনো ব্যাপারটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে আমেরিকার পশ্চিম উপকূলে একটা এলনিনো, একটা উষ্ণ স্রোতের ফলে এখানকার জলবায়ু তাপমাত্রা বেড়ে যায়। তার ফলে এখানকার ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায়। তার ফলে আমাদের এই এশিয়ার যে সমস্ত এরিয়াগুলো রয়েছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে আবহাওয়ার কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়। অর্থাৎ সেই সময় আমাদের মৌসুমি জলবায়ু এখানে আসতে দেরি করে, বা আমাদের এখানে সাধারণত যে বৃষ্টিপাত হওয়ার কথা সেই সমস্ত বৃষ্টিপাতগুলো ঘটে না। তো সেখানে এই মূলত এলিনোর সাউদার্ন অসিলেশন যেটাকে বলা হচ্ছে, তার মূল কারণ হচ্ছে উষ্ণ পর্যায়। তো এখানে যেগুলো অপশান রয়েছে, শীতল পর্যায়ে কখনোই হবে না, স্বাভাবিক পর্যায়ে নয়, স্বাভাবিক পর্যায়ে হিমায়িত পর্যায়েও নয়। তার সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে সি অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে চলে যাব। নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি ডেট্রিটাস ফিডার বা ডেট্রিটাস ভোজী? তো ডেট্রিটাস কোনগুলো? ডেট্রিটাস হচ্ছে কোনো প্রাণী যখন মারা যাওয়ার পর তার পচা গলা অংশ যখন মাটিতে পড়ে থাকে, তখন সেই অংশগুলো যে প্রাণীরা খায় তাদেরকে ডেট্রিটাস ভোজী বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে এখানে যে অপশানগুলো রয়েছে, খরগোশ ডেট্রিটাস ভোজী নয়, পায়রাও নয়, সিংহও নয়। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে শকুন। শকুন উপর থেকে সে যখন কোনো প্রাণী মারা যায় তখন তারা লক্ষ্য করে এবং সেগুলোকে সে খেয়ে নেয়। তাহলে এখানে ডেট্রিটাস ভোজী হচ্ছে শকুন। ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে যাব। সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটিকে চিহ্নিত করুন। তো প্রথম অপশানটি রয়েছে বায়ুর গুণমান সূচকের পরিবর্তন, তৈল নিঃসরণ সমুদ্রপৃষ্ঠে, নাকি মাইক্রোপ্লাস্টিক দূষণ, নাকি মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি। তো মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি অবশ্যই একটি আম, কম ক্ষতিকারক নয় কখনোই। মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধির ফলে বাস্তুতন্ত্র প্রভাবিত হয়, তারপরে বাস্তুতন্ত্রের ক্ষতি করে। তাহলে এই অপশানটি বলেছে কম ক্ষতিকারক, তাহলে এই অপশানটি সবথেকে বেশি ক্ষতিকারক, এটা কখনোই হবে না। তৈল নিঃসরণ বাস্তুতন্ত্রকে ক্ষতি করে, তাই এই অপশানটি হবে না। মাইক্রোপ্লাস্টিকও কিন্তু দূষণও যথেষ্ট ক্ষতি করে। তাহলে বায়ুর গুণগত মানের সূচকের পরিবর্তন, এই অপশানটি সবথেকে কম ক্ষতিকারক। তাহলে এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব। নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী? বেন্থিক অর্থাৎ বেন্থস মানে বাস্তুতন্ত্রের অন্তর্গত জলজ বাস্তুতন্ত্র, যেটা মাটির তলদেশে যারা থাকে, একদম জলের তলদেশে যারা থাকে তাদেরকে বেন্থস বলা হয়। তো এক্ষেত্রে যে অপশানগুলো রয়েছে, ছোট হাঙর, নাকি সি অ্যানিমন, নাকি ফ্যাট ফিশ অর্থাৎ চ্যাপ্টা মাছ, নাকি সি হর্স সমুদ্র ঘোড়া। তো এক্ষেত্রে সমুদ্রের তলদেশে থাকে সি অ্যানিমন অর্থাৎ বি অপশানটি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। সি অ্যানিমন সমুদ্রের তলদেশে অর্থাৎ বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী গোষ্ঠী। তো বি অপশান হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে যাব।
একজন পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকা আপনি বিভিন্ন প্রাণী প্রজাতির বিপন্নতার কারণ নিয়ে একটি বিতর্ক সভার আয়োজন করলেন। শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করল। তখন বিতর্কের উপান্তে রয়্যাল বেঙ্গল টাইগার, অ্যাকশিং গন্ডার, গঙ্গার শুশুক, সর্পগন্ধা, মেরু ভল্লুকের পপুলেশনের সংখ্যা হ্রাসের নির্দিষ্ট কারণ জানা গেল। নিচের কোন অনুক্রমিক বিকল্পটি সর্বাধিক প্রযোজ্য? অর্থাৎ এই যে বিভিন্ন প্রাণীগুলো কি কারণে তারা অবলুপ্তি হয়ে গেল বা ধ্বংসের পথে যাচ্ছে, তার অনুক্রমিক কারণ মানে প্রত্যেকটা প্রাণীর জন্য স্পেসিফিক কারণগুলো দেখাতে হবে যে রয়্যাল বেঙ্গল টাইগার কী কারণের জন্য তারা তাদের বাসস্থানগুলো ক্রমে বিলুপ্ত হচ্ছে। তো লাস্ট যে অপশানটি রয়েছে দেখুন মেরু ভল্লুক। মেরু ভল্লুক মূলত কী জন্য তারা অবলুপ্তি ঘটছে? মেরু ভল্লুক হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। কেননা মেরু ভল্লুক একমাত্র মেরু অঞ্চলেই লক্ষ্য করা যায়, অর্থাৎ শীতপ্রধান অঞ্চলেই লক্ষ্য করা যায়। তাহলে লাস্ট অপশান সবসময় বিশ্ব উষ্ণায়নই হবে। তো বিশ্ব উষ্ণায়ন রয়েছে দেখুন সি অপশানটিতে এবং ডি অপশানটিতে। এরপরে আমরা যেটা দেখব যে অ্যাকশিং গন্ডার। অ্যাকশিং গন্ডার হচ্ছে কেন অ্যাকশিং গন্ডার অবলুপ্ত হয়ে যাচ্ছে? চোরা শিকারীদের বিভিন্ন ধরনের চোরা শিকারের ফলেই কিন্তু এই অ্যাকশিং গন্ডার ক্রমে অবলুপ্তি ঘটছে। তো চোরা শিকার ২ নম্বর অপশান রয়েছে, এখানেও ২ নম্বর অপশান রয়েছে, এখানে কিন্তু ৩ নম্বর অপশানে রয়েছে। তাহলে ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। রয়্যাল বেঙ্গল টাইগার বাসস্থান ধ্বংসগত কারণে তারা আর পূর্বের স্থানে থাকতে পারছে না। শোষক, গঙ্গার শোষক, অতি ব্যবহার, সর্পগন্ধা, জলবায়ুর পরিবর্তনের ফলে এই সমস্ত কারণ, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে এক্ষেত্রে ডি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে যাব। ২০২১-২২ আর্থিক বছরে ভারতের জনপ্রতি পার ক্যাপিটাল ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত? ৮০০ কিলোওয়াট পার আওয়ার, নাকি ৫৫৫ কিলোওয়াট আওয়ার, নাকি ৯৫০ কিলোওয়াট আওয়ার, নাকি ১২৫৫ কিলোওয়াট আওয়ার? তো ২০২১-২২ আর্থিক বছরে ১২৫৫ কিলোওয়াট পার আওয়ার এই এতটি জনপ্রতি পার 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 হেড বিদ্যুতের পরিমাণ খরচ হয়েছিল। তো ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে যাব। ভিন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে বলা হয় সংকর, নাকি ট্রান্সজেনিক, নাকি প্লাজমিড, নাকি আংশিক সংকরণ? সংকর। তো সঠিক উত্তর হচ্ছে ট্রান্সজেনিক। যখন জিনগত ভিন্ন প্রজাতি থেকে জিন ধারণ করা হয় তখন সেটাকে বলা হয় ট্রান্সজেনিক। বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে যাব। দৃষ্টিগতভাবে সমস্যাক্লিষ্ট প্রথম শব্দটার মধ্যে আমাদের কিন্তু নজর রাখতে হবে। দৃষ্টিগত, চোখে কম দেখে। সমস্যাক্লিষ্ট কোনো শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সময় একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক কোন কোন যথাযথ পদ্ধতি ব্যবহার করবেন? কণ্ঠবার্তা আদান প্রদানের মাধ্যমে। কণ্ঠ অবশ্যই প্রয়োজন, যেহেতু চোখে দেখে কম, সেহেতু কথার বাচনভঙ্গির উপর অনেকটা নির্ভর করবে। তাই প্রথম অপশানটি কিন্তু অবশ্যই সঠিক হবে। অসংখ্য মৌলিক ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে, এটা অবশ্যই ঠিক। সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে, এটাও ঠিক। মূর্ত অভিজ্ঞতা ব্যবহারের মাধ্যমে। মূর্ত অভিজ্ঞতা যখন আমরা ব্যবহার করতে যাব, তখন আমাদেরকে কোনো বিষয় কিছু দেখাতে হবে। মূর্ত যে বিষয়গুলো যেগুলো আমরা চোখে দেখতে পাই, তো এটা আমরা দেখাতে পারবো না এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তাহলে দেখবো আমরা ৪ নম্বর অপশানটি কোথায় নেই। তো প্রথম ৩টে অপশান যেখানে যে অপশানটি রয়েছে, প্রথম ৩টে অপশান রয়েছে, এ অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম ৩টে অপশানই এখানে রয়েছে। তাহলে এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব। নিম্নোক্ত রাসায়নিকগুলির মধ্যে কোন রাসায়নিকটিকে সবুজ দ্রাবক হিসেবে বিবেচনা করা যেতে পারে? ক্লোরোফ্লোরোকার্বন, বেনজেন, নাকি অ্যানথ্রাসিন, নাকি সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড? তো সঠিক উত্তর হচ্ছে ডি, সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। লাস্টেরটা ডি হচ্ছে সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন। র্যাচেল কার্সন নিম্নলিখিত সাইলেন্ট স্প্রিং নামক বইটিতে নিম্নোক্ত কোন পরিবেশগত সমস্যাটি বর্ণিত হয়েছে? বিশ্ব উষ্ণায়ন, কীটনাশকের ক্ষতিকারক প্রভাব, শব্দ দূষণ, নাকি বায়ু দূষণ? সঠিক উত্তর কীটনাশকের ক্ষতিকারক প্রভাব। বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নের দিকে চলে যাব আমরা। শিলার আবহবিকারে সৃষ্ট আলগা উপাদানগুলি যে প্রণালীকে একত্রিত হয় সেই প্রণালীটিকে কি বলা হয়? লিথিফিকেশন, নাইট্রিফিকেশন, নাকি অধঃক্ষেপণ অর্থাৎ সেডিমেন্টেশন, নাকি হিউমাস গঠন? এই ধরনের প্রশ্নগুলো সাধারণত ভূগোলের প্রশ্ন। অনেক ডেপ যারা পড়াশোনা করছে তারাই একমাত্র জানতে পারবে এই প্রশ্নগুলো। সাধারণত প্রাথমিক টেটের ক্ষেত্রে
এই ধরনের প্রশ্ন আসা অনেকটা ডেপথের কোশ্চেন। যাই হোক, তো শিলার আবহবিকার থেকে আলগা যে হয়ে একত্রিত বোধ যে হওয়ার যে প্রণালী, সেই প্রণালীকে বলা হয় অধঃক্ষেপণ বা সেডিমেন্টেশন, অর্থাৎ সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নের দিকে চলে যাব। নিম্নলিখিত কোন বছরে 21তম কপ কনফারেন্স অফ পার্টির জলবায়ু পরিবর্তন সম্মেলন ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল? 2015, 2014, 2021 নাকি 2019? তো সঠিক উত্তর হচ্ছে 2015 সালে এই কপ যে পার্টির যে কনফারেন্স, সেই কনফারেন্সটা হয়েছিল 2015 সালে। তাই এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নের দিকে চলে যাব। নিম্নোক্ত অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রোপনিক্স পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়? পরিপোষক পুষ্টিবিহীন অবস্থা, বায়ুবিহীন অবস্থা, মৃত্তিকাবিহীন অবস্থা নাকি জলবিহীন অবস্থা? তো এই হাইড্রোপনিক্স পদ্ধতি হচ্ছে জলের মধ্যে পুষ্টিগুণকে কাজে লাগিয়ে উদ্ভিদের প্রতিপালন করাকে হাইড্রোপনিক্স বলা হয়। তো এক্ষেত্রে জলের মধ্যে যেহেতু করানো হয়, সেহেতু মৃত্তিকাহীন অবস্থা সেখানে থাকে। তাই তাই এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মৃত্তিকাহীন অবস্থা একটা। তাই সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাব। কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত হয়? তো সঠিক উত্তর হচ্ছে 1 ইউনিট কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্য 2 থেকে 3 পাউন্ড কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত হয়। 2 থেকে 3 পাউন্ড কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অর্থাৎ বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাব। নিচের বাক্যগুলি পড়তে বলেছে এবং সঠিক বিকল্পটি বেছে নিতে বলা হচ্ছে। তো বিবৃতি যেটা দেওয়া আছে, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার বিষয়ের পরিবর্তে ভাবমূল সন্নিহিত হয়েছে। তো প্রথম যে বিবৃতিটি দেওয়া হয়েছে, সঠিক বিবৃতি দেওয়া হয়েছে, তার যুক্তি হিসেবে আরকে বলা হচ্ছে যে ভাবমূল নির্ভর পরিবেশবিদ্যা শিখন বিষয়ভিত্তিক ব্যবধানকে অতিক্রম করতে সাহায্য করে, সমন্বয়ী ধারণাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যা বিষয়ের সাপেক্ষে শিক্ষিকা, শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছে সহজতর হয়ে ওঠে সেই বিষয়গুলি। তো এই বিষয়টিও সঠিক উত্তর। সঠিক। তো এক্ষেত্রে দুটোই যেহেতু সঠিক এবং এ আরকে বিশেষিত করছে বা সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারছে, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ ও এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নিম্নলিখিত কোন দুটি মস্তিষ্ক কেন্দ্রেও মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম অর্থাৎ জিপিএস হিসেবে কাজ করে? তো প্রথম অপশানটি রয়েছে হিপোক্যাম্পাস ও এন্টরহিনাল কর্টেক্স, এবং 2 নম্বরে পন্স ও মেডালা, আর অক্সিপিটাল লোব নাকি প্যারাইটাল লোব, ফ্রন্টাল লোব নাকি সেরিবেলাম? তো সঠিক উত্তর হচ্ছে মানুষের মস্তিষ্কে জিপিএস হিসেবে কাজ করে হিপোক্যাম্পাস এবং এন্টর এই এন্টরহিনাল কর্টেক্স, অর্থাৎ এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কাজ করে? তো সুন্দরবন নাকি গ্রেট নিকোবর নাকি নীলগিরি নাকি পান্না? তো সঠিক উত্তর হচ্ছে নীলগিরি। নীলগিরি বায়োস্ফিয়ার সঠিক উত্তর। এক্ষেত্রে সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। একজন শারীরবিদ্যার শিক্ষিকা শিক্ষক একটি কঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অস্থিসন্ধির ধারণা দিচ্ছেন। এখন তিনি দেহের বিভিন্ন শারীরস্থানিক অংশে বল ও সকেট অস্থিসন্ধি নির্দেশ করলেন। শারীরস্থানিক অংশসমূহ শনাক্ত করুন যে কোথায় এই বল ও সকেট অস্থিসন্ধি লক্ষ্য করা যাচ্ছে। হাঁটু কনুই, গোড়ালি কবজি, মাথার খুলি মেরুদণ্ড নাকি নিতম্ব কাঁধ? তো সঠিক উত্তর হচ্ছে বল ও সকেট এই অংশের অস্থিসন্ধি লক্ষ্য করা যায় নিতম্ব এবং কাঁধ, অর্থাৎ ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। পরিবেশবিদ্যার শিক্ষিকা শিক্ষক হিসেবে আপনি সুন্দরল্যান্ড জৈব বৈচিত্র্য হটস্পটের কোনো একটি অঞ্চলে একটি ক্ষেত্র ভ্রমণ সংগঠিত করলেন এবং সেখানকার বিপন্ন উদ্ভিদ প্রাণী নিয়ে আলোচনা করলেন। এখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পরিক মত বিনিময় করলো এবং শিখন ঘাটতি কমাতে পারলো। সুন্দরল্যান্ড হটস্পট বিষয়টি নিচে কোনটি সঠিক? সুন্দরল্যান্ডটা কোথায় অবস্থিত মূলত সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আনসারটা এখান থেকে বেরিয়ে আসবে। তো সুন্দরল্যান্ড আমরা জানি কি, সুন্দরল্যান্ড হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওই সাইডটাতে অবস্থিত। তো সেক্ষেত্রে ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। আর উদ্ভিদ যেটা রয়েছে এবং প্রাণী, ওরাং ওটাং, তাহলে ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাব। মানব জাতির কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব প্রজাতি বৈচিত্র্যের
হ্রাস প্রাপ্তির অবিরত ঘটনা, যা ষষ্ঠ গণজৈব বিলুপ্তি বলে পরিচিত, তা যে ঘটনাটি প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে না, অপশান আছে, সেটি চিহ্নিত করুন। তো ক্ষতিকারক রাসায়নিকের কারণে দূষণ, এটি সঠিক। বিশ্ব উষ্ণায়ন সঠিক। তো এখানে না যেহেতু রয়েছে, তো কোনটি ঘটে না? তো প্রজাতির জন্মহার কমে যাওয়া এবং প্রাকৃতিক বাসস্থানের বিনাশ। তো সঠিক উত্তর হচ্ছে যে প্রজাতির জন্মহার কমে যাওয়া, এইটি কিন্তু এই প্রভাবের ফলে ঘটে না। তো প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে না, অর্থাৎ সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করুন। মানব রক্তে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করা হয়েছে। দাঁতের মাজনে অর্থাৎ টুথপেস্টে উপস্থিত পলিইথিলিন পি অর্থাৎ ঠোঁটের প্রসাধনী লিপ গ্লসে উপস্থিত পলিইথিলিন আর টেরেপথেলেট পেট যেটাকে বলা হচ্ছে হলো মাইক্রোপ্লাস্টিকের উদাহরণ, নাকি খাদ্য শৃঙ্খল বরাবর মাইক্রোপ্লাস্টিকের জৈব সঞ্চয়, নাকি মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিয়োজ্য বস্তু? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিয়োজ্য বস্তু। এই ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, যেহেতু সঠিক নয় বলা হয়েছে সেহেতু ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কার্বন মনোক্সাইড হলো একটি গ্রিনহাউস গ্যাস, নাকি একটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্থির করার একটি উপাদান, নাকি একটি উদ্বায়ী জৈব যৌগ? তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এর আগের গত যে টেট হয়েছিল সেখানে গ্রিন হাউস গ্যাস হিসেবে এটি এসেছিল কিনা, প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস এরকম একটা কোশ্চেন এসেছিল। যাই হোক, তো এক্ষেত্রে আমরা কার্বন মনোক্সাইড সঠিক উত্তর হিসেবে আমরা শুধুমাত্র 4 নম্বরটিকে আমরা বেছে নিতে পারছি, একটি উদ্বায়ী জৈব যৌগ। তো এক্ষেত্রে শুধুমাত্র সি অপশানটি, শুধুমাত্র 3 নম্বর রয়েছে সেহেতু সি অপশানটি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত টক্সিনগুলির মধ্যে কোনটি মানুষের শরীরে রেড টাইডসের মধ্যস্থতায় প্যারালাইটিক শেলফিশ বিষক্রিয়া পিএসপি সৃষ্টি করে? তো স্যাক্সিটক্সিন, নাকি আলফুটক্সিন, নাকি বঙ্গারুটক্সিন, নাকি বুটালাইম টক্সিন? তো সঠিক উত্তর হচ্ছে স্যাক্সিটক্সিন। তো এ হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটির পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে হওয়া বায়ু দূষণ শনাক্ত করা যায়? সালফার ডাইঅক্সাইড, নাকি স্ট্রনসিয়াম অক্সাইড, নাকি স্ক্যান্ডিয়াম অক্সাইড, নাকি স্ট্যানিক অক্সাইড? তো সঠিক উত্তর হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে বায়ু দূষণ শনাক্ত করা যায়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এক্ষেত্রে এ হয়ে যাচ্ছে সালফার ডাইঅক্সাইড। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, প্রথম অপশানটি। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত ব্যবস্থাগুলির কোনটি বর্জ্য জল থেকে জৈব পদার্থ অপসারণ করে? ট্রিকলিং ফিল্টার, নাকি সেটলিং ফিল্টার ট্যাঙ্ক, নাকি প্রতিস্থাপন ট্যাঙ্ক, নাকি কার্বন ফিল্টার, নাকি রিভার্স অসমোসিস অর্থাৎ বিপরীত অভিস্রবণ? তো সঠিক উত্তর হচ্ছে ট্রিকলিং ফিল্টার। এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নে উল্লিখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যাডোড্রোমাস মাছ? সাইপ্রিনাস, ইলিশ, রুই, নাকি ইল? তো অ্যানাড্রোমাস মাছ হচ্ছে যে সমস্ত মাছরা সমুদ্রের নোনা জলের মধ্যে বসবাস করে এবং যখন ডিম পাড়ার সময় হয় তখন মিষ্টি জলের মধ্যে চলে আসে, তখন সেই মাছগুলোকে অ্যানাড্রোমাস মাছ বলা হয়। তো এক্ষেত্রে আমরা জানি ইলিশ মাছ এই কাজটি করে। তো বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, শৈবাল ব্লুম অর্থাৎ শৈবালের সংখ্যার অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হলে এর সঙ্গে সম্পর্কিত নয় নেগেটিভ কোশ্চেন আছে যে ঘটনাটি সেটি চিহ্নিত করুন। মাছের মৃত্যু, অবশ্যই শৈবালে যদি অতিবৃদ্ধি হয় অর্থাৎ শৈবাল ব্লুম হয় তাহলে মাছের মৃত্যু ঘটে। তাহলে এই যেহেতু সম্পর্ক নয় বলেছে তাহলে এই অপশানটা যেহেতু সত্য তাই এটাকে নেওয়া যাবে না। শৈবালের অধিবিষ নিঃসরণ, এইটা যদি সত্য সেহেতু এটাকেও নেওয়া যাবে না। অক্সিজেনের নিঃশেষকরণ অর্থাৎ যেহেতু শৈবাল যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তাহলে অক্সিজেন সেখানে শেষ হয়ে যাবে, তাহলে এই অপশানটিও সঠিক, তাই এই অপশানটি নেওয়া যাবে না। তাহলে মহাসমুদ্র স্রোতের পরিবর্তন, তো এই অপশানটি সঠিক নয়, তাই এই অপশানটি আমরা নিতে পারবো, এই অপশানটি সঠিক। কেন মহাসমুদ্রের স্রোতের পরিবর্তন? কেননা যদি মহাসমুদ্রের স্রোত থাকে তাহলে কিন্তু এই শৈবাল অতিরিক্ত পরিমাণে মাত্রায় বৃদ্ধি পেতে পারে না। তো স্রোতের
সেই শৈবালগুলোকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে এই মহাসমুদ্রের স্রোতের পরিবর্তন এটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত রাসায়নিক যৌগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী? ইথেন নাকি ক্লোরোপাইরিফস নাকি প্রোপেন নাকি ক্লোরিন নাইট্রেট? তো আমরা জানি যে ওজোন হোল গ্যাস, ওজোন হোলের তৈরি করার জন্য, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন হোল তৈরি করার জন্য দায়ী হচ্ছে ক্লোরিন নাইট্রেট। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি, হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, একজন পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি শিলা ও খনিজের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছে পোষণ করেন। এখন একজন অনুসন্ধিৎসুক শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করলো যে অধিকাংশ খনিজ ও শিলাতে কোন মৌলটি পাওয়া যায়? শিক্ষক শিক্ষিকার সম্ভাব্য উত্তরটি তখন কি হবে? অ্যালুমিনিয়াম, হাইড্রোজেন, কার্বন নাকি সিলিকন? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে সিলিকন, কারণ সিলিকন হচ্ছে সিলিকা বা অর্থাৎ বালির পরিমাণ যেটা বেশি থাকে সেটাকে সিলিকন বলা হচ্ছে। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি। তো পরিবেশের এই টোটাল আমরা 30টি প্রশ্ন আমরা সবাই মিলিয়ে নিলাম। যাদের অন্যান্য সেটের প্রশ্ন পড়েছে তারা আপনারা প্রশ্নটা থামিয়ে আপনার প্রশ্নটা খুঁজে অ্যান্সার কি তা রেডি করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।